ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল ওরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। পাঁচ আঙ্গুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই ওর। মাথার মধ্যে কুণ্ডুলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নে বারবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? ওরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে এভাবে বোকাতের মধ্যে তাকিয়ে আছে। আর কোনোটাতে আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রেডি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরো একটা জ্বর বসিয়ে দিতে। অনুর আগে ফোঁসফাঁস করছে দেখে ওরু কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরু বলতে চাইল, কে আবার? এবারে ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত। যদি এসে বহু অতীতের কথা, সে কারণে ওরু সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? ওই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপরে রাখিস। আমি কি তো সদ্য নাপা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু খিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না ওরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে ওরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখে দেখে নেয় ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে। সেই সাথে কতগুলো নতুন মেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে মেইল এসেছে। ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অন্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের বক্সটা চেক না করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজে আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলে পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরে নিয়েছিল এই মেইলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। যদিও সব চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওর কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সকুচিত চোখে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়মিত হলফ করার শেষে একেবারে নিচের ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওরু নামটা দ্বিতীয়বার আওড়াই। প্রত্যয় এহসান ইনি কে আপা? অনু ঠোঁট উঠতে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরু একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না ওরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরু আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা অতদূর চলে যাবি আর আমি এই প্রাকৃতিক কুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময়ই আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেইলগুলো দেখেছিলাম। কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেইলগুলো 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা,
সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি। অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে। এই সপ্তাহে ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিকই খুঁজে বের করব। আজ রোববার। প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকানো দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে ওরও। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে এগিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপটা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপরে এই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছু মানুষশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে ওরু। অচেনা দেশে, সব অচেনা মানুষের ভিড়ে। সাদামাটা বাঙালি ওরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা। আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নিব আপনাকে। ওরুর দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খাই আওয়াজে। কি রে ওরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইজ। ইয়েস ইট ইজ। এই যেমন ২৪ ঘন্টা আগেও ওরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হুহু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুই বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও ওরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারিনি ও। ওরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে, সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানিই ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে ওরুর। যার জেদ ধরে এতদূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরে পরিবেশ ছড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলোও জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জড়িয়ে দেওয়ার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজ পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনার রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই ওরু বোধ করল দেশের মানুষ যতটাই শৌখিন ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামল গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে ওরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়ির দিকে তাকিয়ে কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ গলিয়ে সে কথা উরুর কানে গেল না।
ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাবার উপক্রম। ওরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসার্ড। ওরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে ওরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। ওরু এখনো নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতর ঢোকা হলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি ওরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এখনই হসপিটালে যেতে হবে ওরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা আমাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওরও চমকায়, হচকচিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবে? ওরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা। যদি ভেতরে কেউ থাকে? আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে, তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? ওরও ঘাড় কাত করে সাই জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল ওরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি ওরুর। চারিদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দূর দূর মুখে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্টিয়ার থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় ওরু। তারপর কার্ডে ঢুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলেও। আশ্চর্য হলেও সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে ওরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল ওরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলা পুরোটা জুড়ে বিশাল হল রুম, আর একপাশে আধুনিক কাচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল কিচেন, আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলে রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভ্রুজোড়া কুঁচকে গেল ওরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইলো, দেখলো দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। ওর ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাঁচামোচো ভাবটা কমে গিয়ে ঝরঝরে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে জড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের ভাঁজে। ওরু, এই ওরু, ওরু। সুন্দর ভেলভেটেনের নরম বিছানার মধ্যে থেকে নড়ে চড়ে উঠল ঘুম কাতরে ওরু। ওরু। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতো এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, ওরু। ঘুমের মাঝে ওরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে ওরু। দিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্পষ্ট সুরে বলে, ওঠ, এটা তোর রুম নয়। আর না, তুই বাংলাদেশে আছিস, আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসলো ওরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে তাকালো।
ওরও ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। ওরও এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকেই অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরু। পাছে শুধু আস্তে করে ভয়ার্ত ঢোক গিলল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই ওরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায় ও। পিছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কৃতিক। ওরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলিয়ে দিল। কুসুমটা এখনো ওর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল?